আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টায় 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। জনগণকে দৃঢ় থাকতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধায় 5ই আগস্ট সরকারি ছুটি, 1 জুলাই থেকে প্রথম বার্ষিকী পালনের কর্মসূচি শুরু। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে একমত অধিকাংশ রাজনৈতিক দল। পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা নিয়ে জামায়াত এনসিপি একমত হলেও বিএনপির দ্বিমত। এবং নিশাঙ্কার সেঞ্চুরির পরও গল টেস্টে টাইগারদের বিপক্ষে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। যুদ্ধ থামানোর আহ্বানের মধ্যেই পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্ক করেছে বিভিন্ন দেশ। সংকটময় পরিস্থিতিতে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী খামেনিকে হত্যার কথা বললেও তাকে সরিয়ে দেওয়া লক্ষ্য নয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাফিস ইফতেখারের রিপোর্ট। আরেকটি সংঘাতময় রাত পার করল ইরান ও ইসরায়েল। সীমান্ত পেরিয়ে উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, আর নিচ থেকে ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিসাইল। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে এখন বড় আলোচনা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংযুক্তি। এ নিয়ে কয়েকদিনের ধোঁয়াশার পর অবস্থান কিছুটা স্পষ্ট করেছে হোয়াইট হাউস। জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে 100-র বেশি ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়াবে। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তবে ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন ইসরায়েলের আনুষ্ঠানিক লক্ষ্য নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফোনালাপ হয়েছে। ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছেন 2 বিশ্ব নেতা। ইরানের অনুরোধে শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অংশে নেবে ইসরায়েল। নাফিস ইফতেখার, চ্যানেল আই। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর 5 আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তথ্য জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী বলেন, 5 আগস্ট উপলক্ষে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। চকর মালিথার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি ঠিক করতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠক সম্পর্কে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার
সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। বৈঠকের বিস্তারিত জানান প্রেস সচিব। বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে, সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি জানানো হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে প্রায় সব রাজনৈতিক দল একমত। দলীয় মনোনয়নের বাইরে রাষ্ট্রপতিকে ভোটের মাধ্যমে নির্বাচনের পক্ষে ঐকমত্য হলেও কোন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তা নিয়ে দুদিনের আলোচনাতেও রাজনৈতিক দলগুলো ঐকমত্য পৌঁছাতে পারেনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব। আর পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই বিষয়ে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ সমমাননার দলগুলো একমত হয়েছে, তবে বিএনপি দ্বিমত পোষণ করেছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাজনৈতিক সংস্কারের প্রশ্নে দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা। বিএনপি বলছে, বিদ্যমান সংসদীয় পদ্ধতিতে 300 আসনে এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। এর বাইরে প্রস্তাবিত সংরক্ষিত নারী আসন 50 থেকে বাড়িয়ে 100 এবং কমিশনের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐক্যমত হলে উচ্চকক্ষের 100 আসন, মোট 500 আসনের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন, সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন। তারপরে মহিলা আসন যদি 100তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে, সেই সদস্যগণ তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে। পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। জামায়াতে ইসলামী ইলেকটোরাল কলেজে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে। কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় 70-75 হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে এত বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রশ্নে আমাদের প্রস্তাব পরিষ্কার যে বর্তমান সিস্টেম পরিবর্তন করতে হবে। এটা আমার শুধু একমত হয়েছে, পরিবর্তন করতে হবে। বিএনপি মনে করে পরপর দুবারের পর একবার বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। এনসিপি বলছে, নিম্নকক্ষের সমানুপাতিক ভোটের অনুপাতে উচ্চ কক্ষে 100 সদস্য নির্বাচিত হবেন। মোট 500 ভোটে রাষ্ট্রপতিকে নির্বাচিত করা যাবে। আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হতে যারা সহযোগিতা করেছে, তারা এখনো পর্যন্ত রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় আমরা তাদের অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। এই অংশীদারিত্বগুলো বিরুদ্ধে সরকার যথাযথভাবে ব্যবস্থা নিতে পারেনি। এটি সরকারের, আমরা মনে করি, এটি ব্যর্থতা। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন, আজ সহ গত 3 দিনের আলোচ্য বিষয়গুলো রোববার আলোচনা করা হবে। যে অনেক বিষয়ে আমরা এক জায়গায় আসতে পারবো, যেগুলো একমত হতে পারবো না, যেটা আমি আগেও বলেছি। যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না, সেগুলো আমরা উল্লেখ করব স্বচ্ছতার সাথে, যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায়নি। বৃহস্পতিবারের আলোচনায় আসন বিন্যাস নিয়ে বৈষম্যের অভিযোগে বাম দলগুলোর প্রতিনিধিরা প্রতিবাদ করে পেছনের সারিতে বসেছিলেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। গল টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে এখনও 127 রানে পিছিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। সেঞ্চুরি সহ নিশাঙ্কার ক্যারিয়ারের সেরা ইনিংসে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান।
নিশাঙ্কার সঙ্গে দ্বিতীয় উইকেটে চান্দিমাল 157 এবং তৃতীয় উইকেটে ম্যাথিউসের সঙ্গে 89 রানের জুটিতে রানের চাকা সচল রাখে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন তাইজুল, নাঈম, মুমিনুল ও হাসান মাহমুদ। আদিল আহমেদ শানের রিপোর্ট। গল টেস্টের প্রথম ইনিংসে 500 রানের টার্গেট থাকলেও টাইগারদের সংগ্রহ 495। গত দিনের 484 রানের সঙ্গে মাত্র 11 রান যোগ করেন দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। জবাবে অভিষিক্ত লাহিরু উদারাকে ফিরিয়ে 47 রানে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন টাইগার স্পিনার তাইজুল। এক উইকেটে 100 রান নিয়ে লাঞ্চ ব্রেকে যায় লঙ্কানরা। দ্বিতীয় সেশনে টাইগার বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ওপেনার নিশাঙ্কা। অপর প্রান্তে থাকা দিনেশ চান্দিমাল হাফ সেঞ্চুরি পেলেও 54 রানে থামেন টাইগার পেসার নাঈম হাসানের বলে। ক্যারিয়ারের বিদায়ী টেস্টে ব্যাটিংয়ে নেমে টিম টাইগার্সের গার্ড অফ অনার পান অ্যাঞ্জেলো ম্যাথিউস। 3 বাউন্ডারি ও 1 ছক্কায় 39 রানের ইনিংস খেলে পার্ট টাইমার মুমিনুলের শিকার হন তিনি। শেষ সেশনে নতুন বল পেয়ে চমক হাসান মাহমুদের। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে 23 বাউন্ডারি ও 1 ছক্কায় 187 রানে ফেরেন পার্থুম নিশাঙ্কা। দিনের বাকি সময়টা ধনঞ্জয় ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস নির্বিঘ্নে কাটান 37 রানের পার্টনারশিপে। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি। আর বিরতির পর যা থাকছে: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসে আবারও ডাক পেলেন রিশাদ হোসেন। 2 মৌসুম পর সিপিএলে খেলবেন সাকিব আল হাসান। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নওগাঁর রানীনগর উপজেলার এক সফল নারী উদ্যোক্তার নাম সঞ্জিদা পারভিন। কেঁচো সারের চাষের মাধ্যমে জৈব সার তৈরি করে সফল হয়েছেন তিনি। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। স্বামী অসুস্থ হওয়ার পর সংসারের আর্থিক কষ্ট মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে অর্থ ও প্রশিক্ষণ নিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করতে শুরু করেন সঞ্জিদা। প্রথমে তিনি 30টি চারি নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে আরও 30টি হাউজে জৈব সার তৈরি হচ্ছে। প্রতি মাসে তার এই প্রকল্প থেকে কমপক্ষে 5 মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে। অনেকগুলো ট্রেনিং নিলাম, নিয়ে অনেক কিছু শিখলাম। শেখার পর আমি বাড়িতে এসে ওনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। নিয়ে আমি 30টা আমার চারি করলাম প্রথম। তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমি প্রায় 30টা হাউস করছি এবং হাউস থেকে আমি প্রতি মাসে প্রায় 4-5 টন ভার্মি কম্পোস্ট সার আমি উৎপাদন করি। প্রথমে নিজের 5টি গরুর গোবর দিয়ে শুরু করলেও বর্তমানে আশপাশের গৃহস্থ বাড়ি থেকে গোবর কিনে নেন তিনি। আমার 10টা গরু আছে, সে গরুর গোবর আমি ফেলাই দিতাম। তারপরে আমার সঞ্জিদা আপু আমাদের বললো আমি ভার্মি কম্পোস্ট করছি, এখানে আমার গোবর আমার কাছে বিক্রি করে। সেই জায়গাতে আমি গোবর 30 টাকা বস্তা আমি বিক্রি করি। সঞ্জিদা পারভিনের এই জৈব সার তৈরিতে নিয়মিত কাজ করে থাকেন স্থানীয় 4-5 জন নারী। আলুনি দিয়ে চেলে দিই, গোবর তুলে দিই, নাড়া দিই, তারপর আপনার কাটা করার জন্য সাহায্য করি, বস্তা প্যাকিং এ সাহায্য করি, সব কাজে সাহায্য করি। এর ফলে সঞ্জিদা আপু আমাদের কিছু টাকা দেন। কৃষক পর্যায়ে ভার্মি কম্পোস্ট সার বা কেঁচো সারের চাহিদা থাকায় উদ্যোক্তা যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে সাধারণ কৃষক কম দামে জৈব সার জমিতে ব্যবহার করে উপকৃত হচ্ছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণেই এমন জলাবদ্ধতা। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। মাহফুজুর রহমানের তথ্য ও এম পলা শরীফের ভিডিও চিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। শহরের প্রধান সড়কে 6 থেকে 8টি ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পৌরসভার অব্যবস্থাপনা, অপরিকল্পিত উন্নয়ন ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি
সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর সৃষ্টি হয় এমন পরিস্থিতি। বিশেষ করে নিচু এলাকা প্লাবিত হয়ে দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয়দের। পানি নামার কোনো কায়দা নাই, গাড়িগুলো চালাইতে পারি না, রাস্তাঘাট একটু বৃষ্টি হইলে পানিতে ভরে যায়, দোকানপাট মেলতে পারি না, দেখেন অবস্থা দেখেন, পানিতে ডুবে মরি, নামতেছে গ্রাম পৌরসভা। আমাদের দুর্ভোগটা যদি লাঘবের জন্য প্রশাসন থেকে কোনো কিছু করা যায়, সেটা করলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প নিয়ে পৌরসভার সেবা কর্মচারীদের সেবা সেটা সঠিকভাবে যাতে আমরা দিতে পারি, আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। জলাবদ্ধতা যেন জনদুর্ভোগের কারণ না হয় সেদিকেই নজর দিতে হবে স্থানীয় প্রশাসনকে, এমনটাই বলছেন সচেতন মহল। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স আবারও বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে। মেলবোর্নে প্লেয়ার ড্রাফটের 13 নম্বর ডাকে বাংলাদেশের এই তরুণ প্রতিভাকে দলে নেয় গত আসরের চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স। গত মৌসুমে রিশাদকে দলে নিলেও খেলাতে পারেননি হোবার্ট। সেবার বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় বিসিবি তাকে খেলার অনুমতি দেয়নি। রিশাদকে ছাড়াই গতবার বিগ ব্যাশের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয় রিকি পন্টিংয়ের কোচিংয়ে গড়া হোবার্ট হ্যারিকেন্স। ড্রাফটে বাংলাদেশের মুস্তাফিজ, মিরাজ, মেহেদী হাসান, তানজিম সাকিব, তাইজুল তৌহিদ হৃদয় সহ 11 জন ক্রিকেটারের নাম লিখিয়েছিলেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র রিশাদই দল পেয়েছেন। বিগ ব্যাশের এবারের আসর শুরু হবে 21 ডিসেম্বর। দর্শক, সবশেষ ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টায় 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। জনগণকে দৃঢ় থাকতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধায় 5ই আগস্ট সরকারি ছুটি। 1 জুলাই থেকে প্রথম বার্ষিকী পালনের কর্মসূচি শুরু। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে একমত অধিকাংশ রাজনৈতিক দল। পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা নিয়ে জামায়াত, এনসিপি একমত হলেও বিএনপির দ্বিমত। এবং নিশাঙ্কার সেঞ্চুরির পরও গল টেস্টে টাইগারদের বিপক্ষে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.online.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।